লঘুচাপের প্রভাবে ভারী বৃষ্টি অব্যাহত থাকায় জলাবদ্ধতার কবলে কয়েকটি জেলা। পানিবন্দী কক্সবাজারের ৩ উপজেলার শতাধিক গ্রামের কয়েক হাজার মানুষ। টানা বৃষ্টিতে তলিয়ে গেছে ফেনী শহরের প্রায় সব সড়ক, বিপর্যস্ত উপকূলও। ভেসে গেছে অনেক ফসলের ক্ষেত ও মাছের ঘের। সাগরের লঘুচাপের কারণে কয়েকদিন ধরেই বৈরী আবহাওয়া দেশের বিভিন্ন এলাকায়। কোথাও কোথাও হচ্ছে মাঝারি থেকে ভারী বৃষ্টি। ভারী বৃষ্টিতে কক্সবাজারের রামু, উখিয়া ও টেকনাফে শতাধিক গ্রামে জলাবদ্ধতা দেখা দিয়েছে। টেকনাফ উপজেলার ৬টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৫০টির বেশি গ্রাম প্লাবিত। পানিবন্দী প্রায় ৫০,০০০ মানুষ। আমি সাগরে আজকে ১০-১৫ দিন পর্যন্ত যাইতে পারি নাই বৃষ্টির কারণে। আমি অনেক কষ্টে আছি। আজিয়া আমার বাসায় বৃষ্টি ঢুকছে ৩ দিন হয়ে গেছে। আমার বাসার কোনো রান্না বান্না করতে পারি না। এর একটা সংস্কার হবে, এর একটা বিট হবে বলে যায়, কিন্তু কাজের কাজ কিচ্ছু হচ্ছে না। জলাবদ্ধ উখিয়ার 10টি গ্রাম, ক্ষতিগ্রস্ত হয়েছে সবজির ক্ষেত, বীজতলা ও পানের বরজ। চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে গ্রামীণ রাস্তা। বাকখালী নদীর পানি বেড়ে রামুর গর্জনিয়াতে ভাঙনের কবলে অর্ধশতাধিক বাড়িঘর। এছাড়াও জেলার চকরিয়া, পেকুয়ায় জলাবদ্ধতার কবলে 30টি গ্রাম। ফেনীতে টানা ভারী বৃষ্টিতে শহরের প্রায় প্রতিটি সড়ক পানির নিচে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্কুল কলেজের শিক্ষার্থী সহ সব শ্রেণী পেশার মানুষ। ফুলগাজী বাজারের মুহুরী নদীর বাঁধ ভেঙে ধসে গেছে কয়েকটি দোকান। বৃষ্টিতে বিপর্যস্ত উপকূল। এরই মধ্যে সাতক্ষীরা পৌরসভার বিভিন্ন এলাকা সহ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বসতবাড়িতে ঢুকেছে পানি, ভেসে গেছে ফসলের ক্ষেত ও মাছের ঘের। বিপাকে খেটে খাওয়া মানুষ। এক সপ্তাহ বৃষ্টি হচ্ছে ভাই, আজকে আমি কাজে গেলাম, তা কাজ হয়নি ভাই। আমরা সেইভাবে চলাফেরা করতে পারতেছি না, ভ্যান রিক্সায় লোক করতেছি না। টানা 2 সপ্তাহ বৃষ্টিতে বরগুনার পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্লাবিত হয়েছে। কোথাও কোথাও ড্রেন উপচে পানি মিশেছে সড়কে। দেখতে পাচ্ছেন আজকে এখন যে আটুলে তো নৌকো চলতো এখানে। এইভাবে জলাবদ্ধতা থাকলে তারাও স্কুলে আসতে চায় না, আর এখানে মানুষজন বসবাসের অযোগ্য হয়ে গেছে। পটুয়াখালীতে টানা বৃষ্টি বাড়িয়েছে ভোগান্তি। ভোলায় বৃষ্টিতে বিপাকে স্কুল অফিসগামীরা। খুলনায় ভোর থেকে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। সড়ক তলিয়ে যাওয়ায় ব্যাহত যান চলাচল। বিপাকে নিম্ন আয়ের মানুষ। কাদা পানি, রাস্তাঘাট ভাঙাচোরা, রাস্তা অনেক তলায় গেছে। বৃষ্টির জন্য কাজে কামে যাইতে পারি না, বৃষ্টি থেকে ঘর দিয়ে নামতে পারি না। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বৃষ্টি ঝরবে আরো কয়েকদিন। এইবার জুলাই মাসে স্বাভাবিক বৃষ্টিপাত সংঘটিত হবে। সেই কারণে এই মার্জরি কিন্তু কখনো কখনো হালকা বৃষ্টি, কখনো মাঝারি বৃষ্টি, মার্জরি বৃষ্টিপাত থাকবে। লঘুচাপের কারণে সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর সতর্ক সংকেত অব্যাহত রয়েছে। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। সাতক্ষীরা পৌরসভার বিভিন্ন এলাকা সহ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বসত বাড়িতে ঢুকেছে পানি, ভেসে গেছে ফসলের ক্ষেত ও মাছের ঘের। আরও বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বেলাল হোসাইন। বেলাল, শহরের বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন, আর জলাবদ্ধতার কারণে সেখানকার এলাকাবাসী কি ধরনের দুর্ভোগের মধ্যে পড়ছেন, বিস্তারিত জানাবেন। বাসিন্দারা রয়েছে, তাদের সাথে আমরা কথা বলেছি। আসলে তাদের বসত বাড়িতে পানি উঠেছে, রান্নাঘরে পানি, ভেঙে পড়েছে স্যানিটেশন ব্যবস্থা। বিশেষ করে রাতে যে সাপের উপদ্রব, এই উপদ্রবের কারণে কিন্তু তারা পরিবার নিয়ে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। বিশেষ করে প্রচুর সাপের বাচ্চা নাকি মানুষের ঘরে উঠছে, সেই কারণে কিন্তু মানুষ ইতিমধ্যে এলাকা ছাড়তেও শুরু করেছে বলে আমাদেরকে কয়েকদিন জানিয়েছে। এই চিত্রটি শুধু সাতক্ষীরা পৌরসভার না, পুরো সাতক্ষীরা সদর উপজেলা জুড়েই কিন্তু একই অবস্থা। আমাদের কাছে বিভিন্ন সময় বিভিন্ন তথ্য আসছে, তাতে দেখছি যে আসলে বৃষ্টির মাত্রা যত বাড়ছে, জলাবদ্ধতার প্রবণতা তত বাড়ছে এবং মানুষের দুর্ভোগ বাড়ছে। আমরা যে স্থান থেকে দাঁড়িয়ে আছি সেখানে অবশ্যই আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কয়েকটি ভেলা রাখা হয়েছে। মানুষের যে যাতায়াতের জন্য, মানুষ তার যে বসত বাড়িতে যাওয়ার জন্য কিন্তু ভেলার ব্যবস্থা করেছেন। ভেলার বিকল্প কিছু নেই। আমরা এখানকার মানুষের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এখানে যদি কোনো মানুষ অসুস্থ হয়, তাকে দ্রুত চিকিৎসা নেওয়ার জন্য স্বাস্থ্য ক্লিনিকে বা হাসপাতালে নেওয়ার তেমন কোনো ব্যবস্থা নাই। এবং এই জায়গায় কোনো শুকনো মাটি কিন্তু নাই। কেউ যদি মারাও যায় তাহলে কিন্তু তার যে দাফন করার ব্যবস্থা সেটিও কিন্তু নাই। আমাদের পাশে একজন নারী রয়েছেন, তিনি চরম দুর্ভোগে রয়েছেন। আমরা একটু জানতে চাই কি অবস্থা এই জলাবদ্ধতার কারণে। আমরা খুব দুরবস্থায় রয়েছি, বিশাল পানি, আমরা খুব দুরবস্থায় রয়েছি, বিশাল পানি, বিশাল হচ্ছে কেন ঘর বাড়িটি ভেঙে চুরি পড়িতে আমরা খুব খুব অসুবিধায় রয়েছি। কারণ আমার তো লাইফ ছেলে নেই, স্বামী নেই, খুব কষ্টের বিনিময়ে রয়েছি। আর তাতে সাপের বাচ্চার গুটোই আমরা ঘরে বাড়ি থাকতে পারছি না। সবসময় সাপ উঠতেছে ঘরে বাড়ি, আর পানি ঘরে বাড়ি সব জায়গায় পানি। সেই অবস্থায় আমরা খুব কষ্টেই রয়েছি এখানে।
আর পানি কি খাওয়া হচ্ছে না, খুব কষ্ট রয়েছি। আসলে শুধু যে আপনার স্যানিটেশন ব্যবস্থা ভেঙে পড়েছে বা স্বাস্থ্য সমস্যা এরকম না, এই দূষিত পানিতে থাকার কারণে কিন্তু মানুষ নানা রোগে আক্রান্ত হচ্ছে, বিশেষ করে নানা ধরনের চর্মরোগে আক্রান্ত হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল সাতক্ষীরা ৬ নম্বর ওয়ার্ড থেকে জলাবদ্ধতার সর্বশেষ। বেলাল, ধন্যবাদ। কয়েকদিন ধরে চলছে বৃষ্টি, আজ থেকে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। এতে কক্সবাজারে পাহাড় ধসের শঙ্কা তৈরি হয়েছে। ঝুঁকির মুখে পাহাড়ি জনপদের ২ লাখের বেশি মানুষ। ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের সরে যেতে মাইকিং সহ নানা ব্যবস্থা নেওয়া হয়েছে। এরই মধ্যে কয়েকটি পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। কক্সবাজার পৌরসভার ৭, ৮, ৯ ও ১২ নম্বর ওয়ার্ড এবং পাশের সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে রয়েছে বিস্তৃত পাহাড়ি এলাকা। এসব এলাকার পাহাড় ও গাছপালা কেটে গড়ে উঠেছে হাজারো ঘরবাড়ি। এতে অন্তত লক্ষাধিক মানুষের বসবাস। এই দৃশ্য শুধু কক্সবাজার শহরের নয়, রামু, উখিয়া, টেকনাফ ও মহেশখালী উপজেলায়ও। টানা কয়েকদিনের ভারী বৃষ্টিতে বড় কোনো দুর্ঘটনা না ঘটলেও কয়েকটি পাহাড় ধসের ঘটনা ঘটেছে। ঝুঁকি জেনেও বছরের পর বছর বসবাস এসব মানুষের। অভিযোগ রয়েছে প্রভাবশালী ও বিত্তবানরা পাহাড় কেটে ঝুঁকিপূর্ণ বসতি গড়ে তোলার। ফেটে খাওয়া মানুষ, আমরা কোনো জায়গায় যাইতে পারছি না। মানুষজন তো আতঙ্কের মধ্যে আছে, রেখে গেলেও সমস্যা, থেকে গেলেও সমস্যা। ৫ লাখ ১০ লাখ টাকা দিয়ে তো আমরা জায়গা কিনতে পারতেছি না, সেজন্য আমরা কম দামে এখানে ২ লাখ ৩ লাখ টাকা দিয়ে জায়গা নিতে পারছি। অন্যদিকে শুধু বর্ষা এলেই তোড়জোড় শুরু হয়, স্থায়ী সমাধানে প্রশাসনের কোনো উদ্যোগ নেই। বর্ষা আসলেই কেবল পাহাড়ের ঝুঁকিপূর্ণভাবে বসবাস করা মানুষগুলোকে উদ্ধারের প্রক্রিয়া শুরু হয়। এই মানুষগুলোই পাহাড় কাটছে, এই মানুষগুলোকে কিছু মানুষ আবার বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে এবং আইনের পরিপূর্ণ ব্যবস্থাপনা না থাকায় আজকে এই যে প্রায় ২ লক্ষ মানুষ পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে। আজ থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে আবহাওয়া অফিস বলছে, বুধবারের পর ২ থেকে ৩ দিন বৃষ্টিপাত একটু কমবে, এরপরও আছে ভারী বৃষ্টিপাতের আভাস। ২৪ ঘন্টায় ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া আছে এবং এই ভারী বর্ষণ হলে যেটা হয়, এই পাহাড়ি এলাকায় যেখানে পাহাড় আছে সেখানে যদি ঝুঁকিপূর্ণ কোনো বাড়িঘর থাকে তারা ভূমিধসের আশঙ্কায় থাকতে পারে। ঝুঁকিপূর্ণ বসতি থেকে লোকজনকে সরে যেতে মাইকিংয়ের পাশাপাশি নিরাপদ আশ্রয়ের সার্বিক প্রস্তুতির কথা জানিয়েছে জেলা প্রশাসন। সরিয়ে নেওয়া হয়েছে বেশ কিছু পরিবারকে। যারা পাহাড় ধসের আশঙ্কায় আছেন সেই সব এলাকা থেকে মানুষদেরকে সরিয়ে আনার জন্য মাইকিং এবং আমাদের যে ভলান্টিয়ারিং সহ যে তৎপরতা এগুলো চলমান আছে। গত বছর ভারী বর্ষণে পাহাড় ধসে কক্সবাজারে রোহিঙ্গা সহ ২৭ জনের মৃত্যুর ঘটনা ঘটে। ডিবিসি নিউজ ডেস্ক। ফেনীতে ভারী বৃষ্টিপাতে শহরে জলাবদ্ধতায় বিপাকে পড়েছেন শহরবাসী। আরও বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু তাহের ভূঁইয়া। আবু তাহের ভূঁইয়া, ভারী বৃষ্টিতে ফেনীর বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন? গতবারের প্রলয়ঙ্করী বন্যার পর কর্তৃপক্ষ কি প্রতিরোধমূলক কোনো ব্যবস্থা নিয়েছিল কিনা বিস্তারিত জানাবেন। আপনি দেখতে পাচ্ছেন এখানে কোমর সমান খান। এটা গতকাল থেকে বৃষ্টিপাত শুরু হওয়ার পর থেকেই এই পানিটা সকালবেলা একটু কম ছিল, এখন খুব একটা দুর্বিষহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিশেষ করে ২৪-এর ভয়াবহ বন্যা যেটি হয়েছিল, সেই বন্যার পরও এই শহর ডুবেছিল এবং দেশের অন্যান্য জেলার তুলনায় ফেনীতেই বেশি ক্ষয়ক্ষতি হয়েছিল। সেই ২৪-এর ভয়াবহ বন্যার পর ফেনী শহর, এমনকি ফেনীর নদ নদী সমূহ নিয়ে সরকারের তেমন বা প্রশাসনের তেমন কোনো মাথা ব্যথা ছিল না। বিশেষ করে এই শহরের এই যে অনেকগুলো খাল রয়েছে, নানা নর্দমা রয়েছে, এই নর্দমাগুলো যদি পরিষ্কার পরিচ্ছন্ন করা হতো এবং তাহলে আজকে জলবদ্ধতা সৃষ্টি হতো না। এছাড়া এই শহরে এইসব খালের উপর প্রভাবশালীরা তারা ভবনাদি নির্মাণ করে এখানে পানির গতিরোধ করেছিল। এই গতিরোধ করার কারণেই এখানে জলবদ্ধতার সৃষ্টি হয়েছিল এবং বৃষ্টি গতকাল থেকে আজ পর্যন্ত, যেটা আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছেন, প্রায় ২৩৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা ফেনীতে সর্বোচ্চ বেশি। এছাড়া আমরা যতটুকু জেনেছি, পানি উন্নয়ন বোর্ড বলেছে যে ফেনীর মুহুরী, কহুয়া, সিলোনিয়া যে নদী রয়েছে, সেই নদীতেও পানি ক্রমান্বয়ে বাড়ছে। কারণ ভারী বৃষ্টিপাত হওয়ার পর উজান থেকে যে পানি নেমে আসে, সেই পানি নেমে আসলে এখানে মুহুরী, কহুয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধের যে ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়, সেই ক্ষয়ক্ষতিটা গত বছর প্রায় ১০২টি স্থানে ভাঙনের সৃষ্টি হয়েছিল। সেই ভাঙনের কারণে পরশুরাম, ফুলগাজী, সাগরাইয়া, ফেনী সদর ডুবেছিল এবং মানুষের অসহায় এবং অবর্ণনীয় দুঃখদুর্দশার মধ্যে পড়েছিল।
এখন যদি বৃষ্টিপাত অব্যাহত থাকে, যদি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকে, তাহলে যে মানুষের কি দুরবস্থা হবে সেটা এখনো বলা যাচ্ছে না। বিশেষ করে ফেনী শহরের বিশেষ করে নিচুতলার ভবনগুলোতে কারেন্টের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এটা ছাড়াও মানুষ এখন খেতে খাওয়া মানুষ সহ বিভিন্ন ক্ষেত্রের মানুষ দুর্বিপাকে পড়েছেন। সেই কঠিন এবং অবস্থার মধ্যে যে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয় তাহা 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 বলার অপেক্ষা রাখে না। তো এই ছিল ফেনীর সর্বশেষ বন্যা পরিস্থিতির বা ফেনী শহরের যে জলবদ্ধ নিয়ে সর্বশেষ তথ্য। আবু তাহের, ধন্যবাদ। দিল্লির দাসত্ব থেকে মুক্ত হয়েছে বাংলাদেশ। আগামীতে আধিপত্য মুক্ত দেশ গড়তে লড়াই সংগ্রাম চালিয়ে যাবে এনসিপি। কুষ্টিয়ায় জুলাই পদযাত্রায় অংশ নিয়ে একথা বলেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে কুষ্টিয়ায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সাথে সাক্ষাতের মধ্য দিয়ে এনসিপির ৮ম দিনের পদযাত্রা কর্মসূচি শুরু হয়েছে। এ সময় শহীদ পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন এনসিপি নেতারা। পরে বুয়েটে নির্যাতনের শিকার হয়ে নিহত আবরার ফাহাদের কবর জিয়ারত করেন। সংগঠনটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলায় সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ আবরারকে হত্যা করেছে। পরে কুষ্টিয়া শহরের 5 রাস্তা মোড়ে পথসভা করে এনসিপি। সেখানে নেতারা বলেন, সাবেক এমপি মাহবুবুল আলম হানিফের মতো কারো উত্থান হলে প্রতিরোধ গড়ে তুলবে এনসিপি। কুষ্টিয়ায় কর্মসূচি সেরে মেহেরপুরে যাবে এনসিপির জুলাই পদযাত্রা। বাংলাদেশের স্বার্থের পক্ষে আবরার ফাহাদ কথা বলেছিলেন দেখে আবরার ফাহাদকে ভারতীয় তাবেদার সংগঠন, ফ্যাসিস্ট সংগঠন ছাত্রলীগ সারা রাত নির্মম নির্যাতন করে হত্যা করে এবং আমাদের ভাই আবরার ফাহাদ শহীদ হন। মানবদেহের অন্যতম জটিল চিকিৎসা সেবার একটি কার্ডিওলজি। এমন রোগীদের সঠিক চিকিৎসা সেবা নিশ্চিতে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চালু করা হয় কার্ডিওলজি বিভাগ। তবে আলাদা বিভাগ থাকলেও কার্ডিয়াক মনিটর সহ রয়েছে নানা সংকট। 12টি কার্ডিয়াক মনিটরের সবগুলোই অচল। এতে স্বাভাবিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। হৃদরোগ সহ হৃৎপিণ্ডজনিত বিভিন্ন সমস্যায় রোগীদের চিকিৎসা দিতে 2012-13 সালে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চালু করা হয় কার্ডিওলজি বিভাগ। জটিল রোগ হওয়ায় এ বিভাগের রোগীদের 24 ঘন্টা মনিটরিংয়ের প্রয়োজন হয়। তাই 16 বেডের বিপরীতে 12টি কার্ডিয়াক মনিটর স্থাপন করা হয় হাসপাতালে। তবে বর্তমানে অতি প্রয়োজনীয় সবগুলো কার্ডিয়াক মনিটরই অচল। বাধ্য হয়ে ইমার্জেন্সি কেয়ার ইউনিট থেকে 2টি মনিটর নিয়ে নামমাত্র সেবা দেওয়া হচ্ছে রোগীদের। কার্ডিওলজি বিভাগে শয্যা সংখ্যা বাড়ানো সহ বিভিন্ন দাবি রোগী ও তাদের স্বজনদের। এগুলা বরাবর কাজ করে না এবং কি আপনার ওখান থেকে অ্যাডজাস্ট করে নার্সরা আমরা সেবাটা দেয়। একটা হাসপাতালে প্রতিটা বেডে হার্টের রোগীর সাথে একটা করে মিশিং থাকা আমি মনে করি প্রয়োজন। বেড হচ্ছে 16টা কিন্তু রোগী প্রায় 32-36 এরকম হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের কাজ করাটা অনেক কষ্ট হয়ে যায়। কর্তৃপক্ষের কাছে অনুরোধ করবো যাতে অতি দ্রুত এই মনিটরিং ব্যবস্থাগুলো সম্পূর্ণ সঠিকভাবে ঠিক করে ফেলে। এদিকে চিকিৎসক জানান, কার্ডিয়াক মেশিনের সমস্যার পাশাপাশি রয়েছে পর্যাপ্ত ইসিজি মেশিন ও ওষুধ সংকটও। তো মনিটর ছাড়া তো আসলে সহজ কথায় কার্ডিওলজি ডিপার্টমেন্ট বা সিসি অচল। হার্টের ওষুধ, প্রেশারের ওষুধ সবগুলি ওষুধই দামি। লোক বলো দরকার ইসিজি মেশিন ইসিজি করার জন্য, যেন 24 ঘন্টায় আমাদের এখানে একটা ইসিজি করার ব্যবস্থা থাকে। অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় যন্ত্রপাতি দেওয়ার আশ্বাস স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের। চাঁদপুরের যে সমস্যাগুলো আছে জেনে জনবল যতটুকু এখানে দেওয়া সম্ভব সেটা দেওয়ার চেষ্টা করবো। আর যন্ত্রপাতি যেগুলো খুবই প্রয়োজনীয় যন্ত্রপাতি সেই জায়গাগুলোতে আমাদের আসলে নিশ্চিত করতে হবে। উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতে দ্রুত উদ্যোগ নেবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, এমনটাই প্রত্যাশা সকলের। ডিবিসি নিউজ ডেস্ক। নাটোরের সড়ক উন্নয়ন কাজে প্রকাশ্যে অনিয়ম দুর্নীতি করছে ঠিকাদারি প্রতিষ্ঠান। ঠিকাদাররা বলছেন, কর্মকর্তাদের মোটা অঙ্কের ঘুষ দিতে গিয়ে ঠিকমতো কাজ করতে পারছেন না তারা। স্থানীয়দের অভিযোগ, খোলামেলাভাবে অনিয়ম দুর্নীতি হলেও কোনো প্রকার তদারকি করছেন না এলজিডির কর্মকর্তারা। বন্যা কবলিত সিংড়া উপজেলার তারাস বারুহাসের 6 কিলোমিটার সড়কে 10.5 কোটি টাকা ব্যয়ে প্রশস্তকরণ ও শক্তিশালীকরণের কাজ শুরু হয়েছে। মাটি ভরাটের জন্য বরাদ্দ প্রায় 37 লাখ টাকা। কিন্তু এরপরও সড়কের পাশে সরকারি খাস জমি ও স্থানীয়দের জমি থেকে মাটি কেটে চলছে প্রশস্তকরণ কাজ। রাস্তার 4 মুড়ের যে জমি, 2 মুড়ের জমি,
জমিগুলোর প্রচণ্ড ক্ষতি করছে। সরকারের থেকে দেওয়ার কথা, কিন্তু সেটা তো তারা করেনি। তারা এই অবস্থায় মাটি সবার থেকে এইভাবে লিছে। শুধু সিংড়াই নয়, বাগতিপাড়ার তমালতলা আরানি সড়কেরও একই চিত্র। 17 কোটি 20 লাখ টাকার মধ্যে প্রায় 39 লাখ টাকা মাটির জন্য বরাদ্দ থাকলেও ঠিকাদাররা কাটছেন সড়কের পাশ থেকেই। নিম্নমানের বালু খোয়া দিলেও রোলার ছাড়াই শুধু পানি দিয়ে হচ্ছে প্রশস্তকরণ কাজ। তদারকির জন্য এলজিডির কর্মকর্তাদের খোঁজ মেলে না কোথাও। এই যে রাস্তা মনে করেন আপনারা এদের ভেগু দিয়ে খুঁড়িলে মনে করেন বালু ফেলাচ্ছে, একটু শিকড় তুলতেছে না, আমাদের পানি বাড়াতে পারছে না, আমরা বেতন চাইবো, আমরা কৃষক মানুষ, আমাদের এইসব ক্ষতি করতেছে। কথার সাথে কাজের কোনো রকম আমরা মিল পাইনি, না টাকা পয়সা না। ঠিকাদার বলছেন, প্রকল্পের উচ্চ পদস্থদের মোটা অঙ্কের ঘুষ দেওয়ার কারণে কাজের মান ঠিক রাখা যায় না। মাটি কাটার কথা স্বীকার করলেও তারা বলছেন সেটা ডিজাইনের ত্রুটি। মাটির টাকা ধরা হচ্ছে, মাটির অর্ধেক টাকা আবার ধরেন যে অভিষেক দিতে হয়, বিভিন্ন জায়গায় দিতে হয়। কাজ করলে পিডি মিডি ঢাকা ইয়া অফিস, বুঝতেছেন না। বেশিরভাগ মাটি রাস্তার দুই পাশ থেকে কাটার টেন্ডার হয়েছে। অফিস আমাদেরকে যেভাবে নির্দেশনা দিবে আমরা সেভাবেই কাজ করব। ডিজাইন আসলে ঠিকাদারের দায়িত্ব না, ডিজাইন করে এলজিডি। যদিও ঘুষ নেওয়ার অভিযোগ অস্বীকার করেন এলজিডি কর্মকর্তারা। যদি কেটে থাকে বাম না রেখে, সেটা বামটা যাতে যেভাবে নির্ধারণ হয় সেভাবে তারা মাটি ভরে দিয়ে তারপর কাজগুলো করবে। এটা এই ব্যাপারে আমার কোনো মন্তব্য না, আমি জানি না, সত্য না। এবছর নাটোরে 8টি সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্পে প্রায় 80 কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। ডিবিসি নিউজ ডেস্ক। ভোলার তজুমউদ্দিনে দল বেঁধে ধর্ষণের মামলার 2 আসামি গিয়াসউদ্দিন ও রাসেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, সোমবার গভীর রাতে জেলার লালমোহন ও বোরহানউদ্দিন উপজেলার 2টি চর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এদিকে ধর্ষণের শিকার ভুক্তভোগী গৃহবধূর মেডিকেল পরীক্ষা শেষ হয়েছে। গত 10 জুন রাতে গিয়াসউদ্দিন তাকে ধর্ষণ করে এবং রাসেল মুঠোফোনে সেই ভিডিও ধারণ করে। এরপর ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয়ভীতি দেখালে গত রবিবার রাতে ওই গৃহবধূর ভাই বাদী হয়ে গিয়াসউদ্দিন ও রাসেলকে আসামি করে মামলা করেন। চট্টগ্রামে ইসলামী ব্যাংক খাতুনগঞ্জ শাখার 10.5 কোটি টাকা পাওনা আদায়ে এসালম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ সহ প্রায় 11 একর সম্পত্তি নিলামে উঠেছে। মঙ্গলবার পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে দ্বিতীয়বারের মতো এ নিলাম ডাকে ব্যাংকটি। এর আগেও 20 এপ্রিল এসব সম্পত্তি নিলামে ডাকা হয়। তখন এই ঋণে এস আলম গ্রুপের ব্যাংকের কাছে ব্যাংকটির পাওনা ছিল 9,948 কোটি 42,70,000 টাকা। এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ আবদুল্লাহ হাসান এবং ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুল আলমের কাছ থেকে 2025 সালের 1 জুলাই পর্যন্ত মুনাফা ক্ষতিপূরণ ও অন্যান্য চার্জ সহ ব্যাংকের খেলাপি বিনিয়োগ বাবদ ইসলামী ব্যাংকের খাতুনগঞ্জ কর্পোরেট শাখার পাওনা 10,538 কোটি 68,08,889 টাকা। আদায়কাল পর্যন্ত ক্ষতিপূরণ ও অন্যান্য খরচ আদায়ের জন্য বন্ধকি সম্পত্তি নিলামে আগ্রহী ক্রেতাদের কাছ থেকে দরপত্র আহ্বান করা হয়। গত বছরের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত নোয়াখালী পৌরসভার অধিকাংশ সড়ক সংস্কার হয়নি। খানাখন্দে ভরা এসব সড়কে ঘটছে দুর্ঘটনা, চরম ভোগান্তিতে যাতায়াতকারীরা। গত বছর 3 মাসের বন্যা ও জলাবদ্ধতায় নোয়াখালী পৌরসভায় 40 কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু পানি নেমে যাওয়ার পরও অধিকাংশ সড়কই সংস্কার হয়নি। ফলে 1 বছরে বেহাল এ সড়কগুলো এখন চলাচলের একেবারেই অনুপযোগী। সামান্য বৃষ্টিতেই রাস্তা ভরে যাচ্ছে পানিতে, আর প্রতিটি সড়কেই দেখা মিলছে বড় বড় গর্তের। এতে প্রায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। সবচেয়ে ভোগান্তিতে পড়ছেন স্কুল কলেজগামী শিক্ষার্থী ও কর্মজীবী সাধারণ মানুষ। টানা 3 দিনের বৃষ্টিতে আমাদের ব্যবসা ক্ষয়ক্ষতি হইতেছে আজকে 3 দিন। তার মানে আমাদের এখানে আজকে 2-3 বছর এই রাস্তাটা মেরামত করে দিবে করে আমাদেরকে আশ্বাস দেয়, কিন্তু করে দিতেছে না। আমার রাস্তাতে অনেকগুলা বড় বড় খাদ গর্ত, এগুলো আমার পার হতে কষ্ট হয়। সামান্য বৃষ্টির কারণে পানি জমে যায়, এই কারণে আমরা রাস্তা পার হতে পারি না। এখানে যে এমন না যে শুধু এক উৎসের পানি, এখানে ড্রেনের পানি আছে, নর্দমার পানি আছে, নালার পানি আছে, সবগুলো পানি একসাথে হয়ে এমন ধরনের জীবাণুর সৃষ্টি করছে যে আমরা যখন আসি আমাদের বিভিন্ন ধরনের আমাদের রোগ হচ্ছে। রাস্তা খারাপ থাকায় বেড়ে যাচ্ছে গাড়ির খরচ, কমছে যাত্রীর সংখ্যা। এতে লোকসানে পড়তে হচ্ছে যান চালকদের। যাত্রী যেতে পারছে মানে রাস্তা ভাঙ্গা, পানি ভরে রয়েছে, এখন আমাদের গাড়ি নষ্ট হয়ে যায়। এখনো বর্ষা শুরু হয় নাই, এতেই অবস্থা। আমরা সামনের দিকে অতিবৃষ্টিতে নোয়াখালীবাসী অনেক কষ্টে আছি এবং কষ্টের আশঙ্কা করতেছি। তো যদি রাস্তাঘাট ভালো হয় তাহলে আমরা হয়তো এই
অশান্তি থেকে বাঁচবো, গাড়ি ঘোড়ার খরচ থেকে বাঁচবো। পৌর কর্তৃপক্ষ জানিয়েছে ৭০ কোটি টাকার চাহিদাপত্র অনুযায়ী বরাদ্দ পেলেই দ্রুত শুরু হবে সব সড়কের সংস্কার কাজ। আমাদের যেগুলা চলমান প্রকল্প আছে ওই প্রকল্পগুলোর মধ্যে এই ক্ষয়ক্ষতির বিবরণ পাঠিয়েছি এবং প্রকল্পের অর্থায়নে এগুলা পুনর্নির্মাণ বা সংস্কার কাজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। দ্রুত সংস্কার শুরু না হলে পরিস্থিতি আরও জটিল হবে এমন শঙ্কা স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। প্রতারণার মাধ্যমে প্রায় ৮৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে যশোরের সাবেক সংসদ সদস্য শাহিন চাকলাদার সহ ৪ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। অন্য আসামিরা হলেন শাহিন চাকলাদারের পিএস আলমগীর সিদ্দিকী টিটো, তার স্ত্রী শামীমা পারভিন রুমা এবং রবিউল ইসলাম। মঙ্গলবার মামলা করেন শহীদ লেফটেন্যান্ট মাসুদ মেমোরিয়াল কলেজের সাবেক অধ্যক্ষ মশিয়ার রহমান। অভিযোগ, ঘটনার সময় মামলার বাদী মাসুদ মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ ও রেজাকাটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ছিলেন। তখন নিয়োগ ও বদলি বাণিজ্য এবং এমপিও ভুক্তকরণ সহ বিভিন্ন সুবিধা দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নেন তারা, কিন্তু প্রতিশ্রুতি মতো কাজ করে দেননি। মামলা ও হামলার ভয়ে আসামিদের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস পাননি তিনি। অভিযোগ আমলে নিয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আঞ্জুমান আরা বেগম পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। কক্সবাজারের উখিয়ায় নিখোঁজের ১৩.৫ ঘণ্টা পর এক ইউপি সদস্যের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে জালিয়াপালং ইউনিয়নের মনখালীর একটি ছড়া থেকে মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, নিহত কামাল হোসেন আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের নেতা। সোমবার রাত ১১টার পর বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় কামাল হোসেন। দুপুরে মনখালী খালে একটি বস্তা ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। ওই বস্তায় তার গলা কাটা মরদেহ পাওয়া যায়। হত্যা রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। পাবনার ঈশ্বরদীতে বিডি ক্রিয়েশন নামে একটি কারখানার বিষাক্ত বর্জ্যে দূষিত হচ্ছে আশেপাশের কয়েক গ্রামের পরিবেশ। কারখানার কেমিক্যালযুক্ত ক্ষতিকর বর্জ্য খালের পানিতে মিশে ব্যাহত হচ্ছে ফসল উৎপাদন। এছাড়াও ব্যাপক স্বাস্থ্য ঝুঁকিতে এসব গ্রামের মানুষ। কারখানা মালিক প্রভাবশালী হওয়ায় অভিযোগ দিলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। তবে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় প্রশাসনের। কারখানার কেমিক্যালযুক্ত বিষাক্ত বর্জ্য পাইপলাইনের মাধ্যমে সরাসরি পড়ছে খালে। এ চিত্র পাবনার ঈশ্বরদী উপজেলার দাসুরিয়া এলাকার বিডি ক্রিয়েশন কারখানার আশপাশের এলাকার। এক সময় এই খালটিই ছিল কয়েক গ্রামের কৃষিখাতে সেচের একমাত্র উৎস, যা এখন পরিণত হয়েছে ফসল উৎপাদনের জন্য অভিশাপ। ২০১৮ সালে মুর্শিদপুর এলাকায় তৈরি করা হয় এই কারখানা। ইটিবি প্ল্যান না করে বজ্র অন্যত্র সরিয়ে নেওয়ার নামে ফেলা হচ্ছে পাশের একটি খালে। এতে বিষাক্ত কেমিক্যালযুক্ত পানি চলে যাচ্ছে কৃষি জমিতে। বিষাক্ত পানি যে এখনো গন্ধ লাগতেছে, আপনি তো দেখতেছেন গন্ধ লাগতেছে না। পানির জন্য মাঠে দেওয়া যায় না, আবাদও করা যায় না, আর এই দুর্গন্ধ তো আছেই। ফলে ব্যাহত হচ্ছে ফসল উৎপাদন, হুমকিতে পুকুরের মাছও। এছাড়াও কেমিক্যালের দুর্গন্ধে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে আশপাশের কয়েকটি এলাকা। এমনিতে যাতায়াত করতে লাগলে খুবই দুর্গন্ধ ছোটে, মানে যে বাড়িতে তো থাকাই যায় না। এখানে মাছ তো দূরে থাকে, একটা ব্যাঙ পর্যন্ত পড়লে পারে ব্যাঙও মারা যায়। আলাদা একটা খাত করুক কিংবা একটা পুকুর করে এই পানিটা তাদের ওখানে শোধন করে তারপরে জ্বলাই ফেলে। কারখানাটির মালিক প্রভাবশালী হওয়ায় প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। কেউ নামতে পারে না, এর ভেতরে নামলে অনেক ঘাও পচে এগুলো বেরোচ্ছে। কোম্পানিতে ঘাড়ি লাগায় না, দেখেই তো না, কোম্পানিতে কাজ হয়ে যাচ্ছে। এ নিয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও কথা বলতে রাজি হননি কারখানা কর্তৃপক্ষ। তবে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নেওয়ার জন্য পরামর্শ দিব। পরেও যদি তারা ব্যবস্থা না নেয় তাহলে আমরা আমাদের আইনি যে প্রক্রিয়া আছে আমরা সেটা অবশ্যই আইনে আনুক আমরা একটা প্রক্রিয়া শুরু করব। পরিবেশ অধিদপ্তরের সাথে কথা বলে তাদেরকে সাথে নিয়েই যদি ঘটনার সত্যতা পাওয়া যায় তাদের মোতাবেক বিধি মোতাবেক আমরা ব্যবস্থা নেব। স্বাস্থ্য ঝুঁকি থেকে বাঁচতে ও ফসল উৎপাদন নির্বিঘ্ন রাখতে দ্রুত উদ্যোগ নেবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। পার্থ হাসান, ডিবিসি নিউজ, পাবনা। এবারে আরো কিছু সংবাদ জানিয়ে দেব এক নজরে।
হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক চাপায় ব্যাটারি চালিত অটো ভ্যানের যাত্রী বাবা ছেলে নিহত হয়েছেন। ভোরে মহাসড়কের সলঙ্গার চড়িয়া মধ্যপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। আব্দুল মান্নান তার 2 ছেলেকে নিয়ে যাচ্ছিলেন সিরাজগঞ্জে। পথে ট্রাক অটো রিকশাকে চাপা দিলে ঘটনাস্থলে 2 জন মারা যান। বন্দর ও পর্যটন নগরী মোংলার রেল স্টেশন থেকে মোংলা ঢাকা ও ঢাকা মোংলা দুটি আন্তনগর ট্রেন চালুর দাবিতে মানববন্ধন ও রেলপথ উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে স্থানীয়রা। সকালে পৌরসভা চত্বরে আমরা মোংলাবাসী ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। নাটোরের সিংড়ায় শোলাকুড়া ইসলামিয়া আলিয়া মাদ্রাসার আয়োজনে দিনব্যাপী মৌসুমি ফল প্রদর্শন ও ভোজন উৎসব অনুষ্ঠিত হয়েছে। সকালে প্রতিষ্ঠানের হলরুমে এই ফল উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম। ফরিদপুর সদর আসনের সাবেক সংসদ সদস্য একে আজাদের বাড়িতে হামলা মামলায় 15 বিএনপি নেতাকর্মীকে জামিন দিয়েছে আদালত। দুপুরে ফরিদপুরের 1 নম্বর আমলি আদালতের বিচারক আসিফ এলাহি এ রায় দেন। এদিকে এ মামলায় গতকাল প্রিন্স নামের যুবদল কর্মীকে আটক করে পুলিশ। কুড়িগ্রামের হিমাগারে রাখা আলুর ভাড়া বৃদ্ধির প্রতিবাদে সড়কে আলু ফেলে অবরোধ করেছে আলু চাষি ও ব্যবসায়ীরা। সকালে সদর উপজেলার কাঁঠালবাড়ি বাজারে এই কর্মসূচি পালন করেন তারা। এতে প্রায় 1.5 ঘন্টা বন্ধ থাকে কুড়িগ্রাম রংপুর সড়কে যানবাহন চলাচল। ডিবিসি দেশের সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। আপনিও কি ঠান্ডা, জ্বর, কাশিতে ভুগছেন? সংক্রামক জীবাণু, বায়ু দূষণ আর করোনা থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন সেপনিল ফেস মাস্ক।